নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চুয়াল আলোচনা। সিরাজগঞ্জের শাহজাদপুরে 90 জেএমবির কমান্ডার সহ 4 জনের আত্মসমর্পণ। রাজধানীর উত্তরা থেকে 31টি অবিস্ফোরিত বোমা উদ্ধার। পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় ডাক্তার মামুনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে আওয়ামী লীগ, দলীয় পরিচয় ঢাল হতে পারে না বললেন ওবায়দুল কাদের। পাল্টে যাচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর, বাড়ছে রানওয়ের দৈর্ঘ্য, নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে প্রথম উপন্যাসের জন্য এবারের ম্যান বুকার ডগলাস স্টুয়ার্টের গেল 50 বছরে দ্বিতীয় স্কটিশ হিসেবে মর্যাদাপূর্ণ পুরস্কার জয়। মানুষের শরীর ও প্রাণী এমনকি নিরাপদ খাদ্য ও ফসল ফলাতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স এখন বড় চ্যালেঞ্জ। এই বাধা দূর করতে নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গবেষণায় বিনিয়োগ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স উদ্বোধনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, পরিস্থিতি জটিল হবার আগেই এ নিয়ে কার্যকরী উদ্যোগ নিতে হবে সবাইকে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কখনো অতিরিক্ত কিংবা কখনো ভুল ডোজের প্রয়োগ সংক্রমণ নিয়ন্ত্রণে পরিস্থিতিকে জটিলতর করে তোলে। উদ্ভিদ ও প্রাণীদেহে সহনীয় হয়ে ওঠে, কাজ করে না অ্যান্টিবায়োটিক। অবশ্য এই করোনা মহামারীতে জরুরি না হলেও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই ভয়ঙ্কর। বিশ্বের 90% দেশে পরিস্থিতি মোকাবেলায় কৌশল প্রণয়ন করলেও এর 20 ভাগেরই নেই বাস্তবায়নের অর্থায়ন। এসব বিষয়ে আলোচিত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স উদ্বোধনী অনুষ্ঠানে। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সভাপতির বক্তব্যে জানান, সদিচ্ছা আছে বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যাকশন প্ল্যান 2015 অনুসরণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স কমিটমেন্ট 2017 থেকে 2022 প্রণয়ন করেছে বাংলাদেশ। Mainstream this vital health issue in all our important discourses, contributing to the united global effort to fight the ominous development of antibiotic রেজিস্ট্যান্স। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম উল্লেখ করে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন, এখন প্রয়োজন নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারে গবেষণার ক্ষেত্র বাড়ানো। অ্যাফোর্ডেবল অ্যাক্সেস টু নিউ অ্যান্টিবায়োটিক্স বাই অল। ফর দিস I also call for increased internationally coordinated investment for more research for inventing new generation of antibiotics. এমনকি সাধ্যের মধ্যে সব মানুষ যাতে নতুন অ্যান্টিবায়োটিক পায় সে বিষয়েও চেষ্টা থাকা জরুরি বলে মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে 4 জঙ্গি আত্মসমর্পণ করেছে। এদের একজন সিরাজগঞ্জ অঞ্চলের 90 জেএমবির কমান্ডার কিরণ। আস্তানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম। রাজশাহীতে গ্রেফতার 4 শীর্ষ জঙ্গির দেয়া তথ্যে এই অভিযান চালায় র্যাব। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। শাহজাদপুরের উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে ভোররাতে র্যাবের অভিযান। পুরো এলাকাটি চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। আস্তানার ভেতর থেকে গুলিও ছোড়া হয়। পরে আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শাহজাদপুরে এরকম একটা জঙ্গি সংগঠন থাকবে এটা আমরা কল্পনার বাইরে। হঠাৎ করে এটা আসলে আশ্চর্যের বিষয়, কোনোদিনও জানতে পারি না শাহজাদপুরে এরকম একটা ঘটনা ঘটবে। অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে 4 জঙ্গি। এদের একজন পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের 90 জেএমবির আঞ্চলিক কমান্ডার। র্যাবের যে আভিযানিক দল থাকে তাদের উপরে জঙ্গিরা গুলিবর্ষণ করে। এই অবস্থাতে
আমরা প্রথমে এলাকাটিকে ঘিরে ফেলি। আস্তানা থেকে পিস্তল, বোমা তৈরি সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। বিশেষ করে যেগুলা বোমা তৈরিতে প্রশিক্ষণ, জিহাদি প্রশিক্ষণ, এই সংক্রান্ত কিছু বই, কিছু পতাকা রাজশাহীতেও পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে। জানা যাচ্ছে যে জেএমবির সাথে তারা সম্পৃক্ত। তাদের আঞ্চলিক কমান্ডার মাহমুদের সাথে যে দ্বিতীয় যে সেকেন্ড ইন কমান্ড, তার ছদ্মনাম হচ্ছে কিরণ, সে ছদ্মনামে তার তৎপরতা চালায়। কিরণ হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। কিরণকে আমরা এখানে পেয়েছি এবং রাত 11টায় মাহমুদকে আমরা পেয়েছি রাজশাহীতে। জঙ্গিদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থেমে নেই বলেও জানান র্যাব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় 31টি শক্তিশালী অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার বলেন, যুবদলের নেতারা নাশকতা করার জন্য বোমাগুলো মজুত করেছিল। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের 13 নম্বর রোডের নির্মাণাধীন এই বাসাটি ঘিরে ফেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর টিম। এ সময় বাসাটির আশপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় 31টি শক্তিশালী হাতবোমা। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে পর্যায়ক্রমে এগুলো নিষ্ক্রিয় করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। বলেন, ঢাকা 18 আসনের উপনির্বাচনে নাশকতা করার সময় দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয়। নির্বাচনকে ঘিরে এই বোমাটা তাদের এইখানে তারা বানিয়েছে এবং এখানে তা ব্যবহার করার জন্য এখানে মজুদ রেখেছিল। যেহেতু তারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ধরার পর তারা স্বীকার করে যে নির্মাণাধীন বাড়িতে তাদের প্রায় আনুমানিক 31টা আমরা পেয়েছি। ইন্ধনদাতা আমরা পাচ্ছি, যেটা তদন্তের পরবর্তীতে আমরা এটাই দেখব আর কারা কারা আছে। 2 জন গ্রেপ্তার আছে আমার কাছে, আর যারা এর সাথে আরও জড়িত আছে আমরা কয়েকটা নাম পেয়েছি। আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। আমরা পরবর্তী তদন্তে সব কিছুই জানা যাবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 2 দিনের রিমান্ড শেষে ডাক্তার মামুনকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত আহমদ বাবুর আরও একটি রিপোর্টে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনকে 2 দিন রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। জামিন আবেদন করেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। শুনানি হয় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ডাক্তার মামুনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ডাক্তার মামুনকে যদি অন্য কোনো অভিযোগ থাকে অন্য অভিযোগে মামলা করতে পারে, কিন্তু এই মামলায় তাকে একেবারেই সে নির্দোষ একজন ব্যক্তি। আমরা এখন উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে আশা করি ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। যেহেতু মামলাটি তদন্তাধীন আছেন এবং মামলায় আরও আসামি এখনও গ্রেপ্তারের বাকি আছেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনায় সন্তোষজনক মনে হয় আব্দুল্লাহ আল মামুনকে সেখানে তার জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। গত 9 নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে শারীরিক নির্যাতনে মারা যান পুলিশ কর্মকর্তা আনিসুল করিম। ওই মামলায় গ্রেপ্তার করা হয় ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় পরিচয় ঢাল নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে আওয়ামী লীগ, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই সরকারের আমলে দলীয় এমপি মন্ত্রীদের অনিয়ম দুর্নীতির অভিযোগে বিচারের আওতায় আনা হয়েছে, যা বিএনপি কখনো করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য শুরু করেন সরকারের উন্নয়ন আর অগ্রগতির ধারাবাহিকতা দিয়ে। কথা বলেন দলের অনুপ্রবেশকারীদের নিয়ে। বলেন, অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। স্বাস্থ্যখাত সহ যেখানে অনিয়ম হচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে। সরকারের কাছে অপরাধী কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী হিসাবেই আমরা দেখি
দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। একটি সংস্থা অথবা সরকারের একার পক্ষে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব নয়। সকলের অংশগ্রহণ প্রয়োজন বলেও মত দেন তিনি। অবকাঠামোগত যত উন্নয়নই আমরা করি, ফ্লাইওভার করি, মেট্রো রেল, পদ্মা সেতু, ব্রিজ, কালভার্ট, এখানে যদি রাস্তা সড়কে এবং পরিবহনে শৃঙ্খলা ফিরে না আসে তাহলে এসব ম্লান হয়ে যায়। নির্বাচনকে বিতর্কিত করতেই ভোটে অংশ নেয় বিএনপি। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নালিশের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পাল্টে যাচ্ছে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের চেহারা। রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন বোর্ডিং ব্রিজ, পার্কিং সহ যুক্ত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা। নিরাপত্তা ব্যবস্থায়ও আসছে আধুনিক প্রযুক্তি। বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢুকলেই ধরা পড়বে স্বয়ংক্রিয়ভাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, কাজগুলো শেষ হলে বিশ্বমানের বিমানবন্দরের রূপ নেবে ওসমানী বিমানবন্দর। জসিম জুয়েলের রিপোর্ট। আন্তর্জাতিক বিমানবন্দর হলেও ছিল না আধুনিকতার ছোঁয়া। এবার রূপ বদলাচ্ছে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের। 3 বছরের মধ্যেই বদলাবে চেহারা। গত 1 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে নতুন টার্মিনালের উদ্বোধন করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প প্রথম পর্যায় শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান জানান, বিমানবন্দরটিতে সুযোগ সুবিধা বাড়লে অন্য এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে। নতুন করে আমরা যেটা গত 1 অক্টোবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, এটা হলো আমাদের নতুন টার্মিনাল ভবন, আন্তর্জাতিক টার্মিনাল ভবন। এই টার্মিনাল ভবনে 6টি আমাদের বোর্ডিং ব্রিজ থাকবে, 4টা বোর্ডিং ব্রিজ, 6টা এয়ারক্রাফট ওখানে পার্কিং করতে পারবে। আর আধুনিক আমাদের যে অ্যারাইভেল এবং ডিপার্চার যে সিস্টেমগুলো, ওগুলো সবগুলো অন্তর্ভুক্ত থাকতেছে। নতুন একটা অ্যাপ্রন হবে। সবকিছু ঠিক থাকলে 2023 সালের মধ্যেই নতুন রূপে সাজবে ওসমানী বিমানবন্দর। এটা বিশ্বের যে কোনো বিমানবন্দরের কাছাকাছি একটা বিমানবন্দরের রূপ ধারণ করবে এবং আমাদের প্যাসেঞ্জার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। এটা প্রায় 3 বছর সময় লাগবে। এটা 2023 সালের বিগিনিংয়ে যে শেষ হবে। এটা কাজ শেষ হলে প্রথম বিমানবন্দর হিসেবে 5 লেভেল সিকিউরিটি সিস্টেমের আওতায় আসবে ওসমানী বিমানবন্দর। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সবজিতে ফিরেছে স্বস্তি, কমেছে মাছের দাম, ভোজ্য তেলের বাজার চড়া। শীতের আগেই রাজধানীতে গ্যাস সংকট, জ্বলছে না চুলা, মিলছে না কর্তৃপক্ষের দেখা। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর দক্ষিণের 73 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এ সময় দলের 27 উপদেষ্টা, সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, 11 সহ সভাপতি, 3 যুগ্ম সাধারণ সম্পাদক, 23 সম্পাদক ও নির্বাহী কমিটির 36 সদস্য উপস্থিত ছিলেন। মহামারীর মধ্যে কর্তৃপক্ষকে না জানিয়ে সান্ধ্যকালীন MBA কোর্সে ভর্তি পরীক্ষা আয়োজন করার পর সমালোচনার মধ্যে তা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ। বেলা 11টা থেকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিজনেস স্টাডিজ অনুষদের MBA ইভিনিং প্রোগ্রামের 45তম ব্যাচের ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের মোবাইলে SMS দিয়ে পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়। কেন্দ্রের গেটেও এ বিষয়ে নোটিশ দেওয়া হয়। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 6,000
322। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংক্রমণের 258তম দিনে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,607 জনের। এর মধ্যে শনাক্ত 2,275 জন। মোট শনাক্ত 4,43,434। নতুন 1,709 জন সহ সুস্থ 3,58,431। 24 ঘন্টায় শনাক্তের হার 14.58%। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি 52.72%। এর পরের অবস্থানে থাকা চট্টগ্রামে মৃত্যুর হার 19.42%। মিরপুরে এক নারীকে গণধর্ষণ মামলায় 6 আসামির 2 জনকে 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এই ঘটনায় বৃহস্পতিবার মামলা হয় মিরপুর মডেল থানায়। পরে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থান থেকে 6 জনকে গ্রেফতার করে। শুক্রবার 6 আসামিকে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। 4 আসামি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাকি 2 জনের শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রত্যেককে 7 দিন রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং বাকি 4 জন আসামি এখনও অপেক্ষমান আছেন। তাদেরকে 164 দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে। ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই। গত 13 জুলাই অটোরিকশা চালক শেখ মিন্টুর হত্যাকাণ্ডের সূত্র ধরে এই চক্রের হোতা নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে পিবিআই এর ঢাকার এসপি খোরশেদ আলম আরও বলেন, আশুলিয়া থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। তিনি জানান, যাত্রী বেশে এই চক্র টার্গেট করত অটোরিকশা চালকদের। সরবরাহ বাড়ায় কমছে শীতের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে 5 থেকে 20 টাকা। দাম কমেছে প্রায় সব ধরনের মাছের। তবে আরেক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম। আগের দরে বিক্রি হচ্ছে চাল। ইবনে নূর শাওনের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ, কমেছে দাম। বড় আকারের ফুলকপি 40, বাঁধাকপি 30 টাকা পিস, করলা 50, বেগুন ও সিম 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন 40 টাকা 50 টাকা, চিচিঙ্গা 40-50, দুন্দুল 40-50, শসা 50-60। আজকের বাজারে শসাটা একটু বাড়তি। এখন সবজি আছে প্রচুর পরিমাণে, কিন্তু চাহিদা কম, মানুষের চাহিদা কম, কেনাকাটা করে কম। সবজির বাজার দরে ক্রেতা সন্তুষ্ট। মোটামুটি আমরা একটু কমতেছে আর আস্তে আস্তে। এই দামটা যদি সারা বছরের জন্য থাকে তাহলে বেটার। আদা, রসুন আর পেঁয়াজের দাম আগের মতোই। প্রায় সব রকম মাছের দাম কেজিতে 20 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে। মাছের দাম একবারে কমিয়ে গেছে ভাই, কাস্টমার নাই, বেচতে পারি না ভাই। এই যে কাজুলি আগে 600 বেচতাম, এখন 450-500 বেচা লাগে। চান্দা মাছ 400 টাকা কেজি, 500-550 বেচতাম, এখন 400। এদিকে গেল কিছুদিন ধরেই বাড়ছে ভোজ্য তেলের দাম। একই সঙ্গে ঊর্ধ্বমুখী মশলার বাজার। পোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে প্রায় 100 টাকার উপরে, পোলাটাই। আর আমাদের বোতলটা তো পার লিটারে 10 টাকা করে বাড়তেছে। বেড়ে যে স্থিতিশীল আছে তা না, আরও বাড়তির দিকে যাচ্ছে। মশলার আইটেম একটা বাড়লে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে আর কি। সো সেক্ষেত্রে আপনার বলা যায় যে মশলার সব বাজারে মানে আস্তে আস্তে বাড়তির দিকে চলে যাচ্ছে। অপরিবর্তিত গরু, খাসি আর মুরগির দাম। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। শীতে আবারও গ্যাস সংকটে রাজধানীবাসী। জ্বলছে না চুলা, মিলছে না কর্তৃপক্ষের দেখা, অযথায় যেন বিল গুনছেন নগরবাসী। ওয়াসিম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। শীত এসেছে, তাই কদর বেড়েছে কেরোসিন স্টোভের। দিনে রাতে জ্বলছে না গ্যাসের চুলা। শীত আসার আগে আমাদের এই প্রবলেমটা শুরু হয়ে গেছে। রান্নাই হয় না, বাচ্চাদের কি খাওয়াবে, প্রচুর খরচ, বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। আবার চাকরি নাই এখন করোনার সময়। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য তো অনেক ভোগান্তিতে আমরা আছি। মিরপুরের অধিকাংশ ওয়ার্ডেই গ্যাসের সংকট চলছে 4 বছর ধরে। এতদিন গভীর রাতে চুলা জ্বললে রান্না সারতেন তারা। এবার শীতের শুরুতেই সে সুযোগও লাপাত্তা। বিকেলের পর থেকে গ্যাসটা থাকতো 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য একটা টাইম পর্যন্ত থাকতো। এই রুলস অনুযায়ী আমরা কাজ করতাম, আর এখন তো টোটালি নাই। তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেছি, এমপি সাহেবের সঙ্গে কথা বলতেছি, কোনো এটা 2005 থেকে এই সমস্যা। গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে, ওর ছুটি হয় রাত 10টায়, আইসা বাজার করে রানতে 12টা 1টা, কখন ঘুমাবে কখন যাবে। রাজধানীর পুরন ঢাকা, দক্ষিণখান, কমলাপুর, বাসাবো, উত্তরা 14 নম্বর সেক্টর সহ আরও কিছু এলাকায় সমস্যা প্রকট হওয়ায় এলাকা ছাড়ছেন ভাড়াটিয়াদের কেউ কেউ।
ভাড়াটিয়া চলে যায়, গ্যাস নাই, অন্য জায়গায় গ্যাস আছে, অন্য লাইনে গ্যাস আছে, সেখানে যাবো আমরা। আগে হোটেল থেকে আনা হইতো, এখনো হোটেলও বন্ধ। গ্যাসের অফিসে অভিযোগ করেছি, সমস্যার সমাধানটা আর হয় না। কর্তৃপক্ষ বলছে সমস্যা দূর করতে ঢাকার বেশ কিছু মহল্লায় বসানো হবে নতুন পাইপলাইন। আমরা একটা প্রজেক্ট পাস করে ফেলেছি, 20 ইঞ্চি ডায়ার পাইপ। তো এই প্রজেক্টটা করতে বছর 2 সময় লাগার কথা। ল্যান্ড অ্যাকুইজিশন আছে, একটু সময় দিতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। ভুক্তভোগীরা বলছেন তিতাস শুধুই প্রতিশ্রুতি দেয়, বাস্তবায়ন সুদূর পরাহত। 4টার পরে আসে, 3টার পরে আসে, এক এক দিন এক এক সময় আসে, কোনো টাইম টেবিল নেই। তিতাসে টিম পাঠায় সার্ভে করে গেছে, আর কোনো গুরুত্ব নেই। মানুষের আর্থিক অবস্থা এতই নাজুক, সেখানে এই গ্যাস না থাকাটা আর একটা মরণ বোঝা। মিরপুরের পল্লবী সহ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস না থাকায় রান্নাবান্নার কাজে এখন ভরসা গ্যাসের সিলিন্ডার কিংবা কেরোসিন স্টোভ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21-এর সংবাদে। শিশুর বিকাশ ও অধিকার রক্ষায় তৃণমূল থেকে নীতি নির্ধারণী পর্যায়ে সব মহলের সচেষ্ট হতে হবে, তা না হলে নতুন নেতৃত্ব তৈরির পথ রুদ্ধ হবার শঙ্কা থেকেই যায়। এসব বিষয় আলোচিত হলো চট্টগ্রামের ফ্লোবেল একাডেমি এর ওয়েবিনারে। এই ভার্চুয়াল আলোচনার শিরোনাম ছিল ফিউচার লিডার টেক ওভার। পুরো বিশ্ব যখন করোনা মহামারী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়া সময়ের দাবি। এই অবস্থায় শিশুদের অধিকার বঞ্চিত হবার ঘটনাগুলোর অনেকটাই থেকে যাচ্ছে আড়ালে, এমন মন্তব্য করেন আলোচকরা। এই বিষয়ে অবহেলার কোনো সুযোগ নেই বলে দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুধে শিক্ষার্থীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণার পানি দিয়ে চলছে অনাবাদি জমিতে চাষাবাদ। এজন্য বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় চাষাবাদের বাইরে থাকছে কয়েক হাজার হেক্টর জমি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 2006 সালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওহেদপুর ইউনিয়নে পাহাড়ি ঝর্ণা আর ছড়ার মুখে বাঁধ দিয়ে পানি সংরক্ষণের উদ্যোগ নেয় স্থানীয় বাসিন্দারা। সমবায় সমিতির মাধ্যমে গড়ে তোলা হয় সেচ প্রকল্প ও কৃত্রিম লেক। প্রকল্পের আওতায় প্রায় 750 হেক্টর জমিতে শুরু হয় ধানসহ কৃষি পণ্যের চাষাবাদ। কৃষকদের জমিতে সরাসরি পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আরও কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি বর্ষায় পানি ধরে রাখতে লেকের মুখে স্লুইস গেট স্থাপনেরও দাবি তোলেন তারা। আমাদের মনে করেন যে পানির লেক আছে, পানির লেকের দোনো পাশে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, ড্রেন করে দেয় সরকারি অনুদান দিয়া, তাহলে আমাদের এলাকাটা আরও অনেক উন্নত হবে, আরও অনেক দূর পর্যন্ত যেতে পারবে। বড় মৌসুমে যে এরি প্রকল্প করে, এরি প্রকল্পর এখানে অনেক লোকজন উপকৃত হয়, যেমন ফসল, সাথে সাথে শস্য, এই বাবুছড়ার পানি দিয়ে এরা উপকৃত হইতেছে। পাইপলাইন দিয়ে যদি পানিটা আমরা জবিলে নিতে পারি, তাহলে পানি নষ্ট হবে না। এখন অনেক পানি কিন্তু নষ্ট হচ্ছে। এদিকে প্রকল্পের জমি অধিগ্রহণ না হওয়ায় আর্থিকভাবে লোকসানের কথা জানান স্থানীয় সমবায় সমিতির নেতারা। সমিতির পক্ষ থেকে দাবি সরকারের কাছে এই 470% জায়গা অধিগ্রহণ করে নিলে আমাদের সমিতি সদস্যদের লভ্যাংশ প্রদান করতে পারবে। এখনো পর্যন্ত লভ্যাংশ প্রদান করতে পারে নাই, তার কারণ প্রতি বছর 80,000 টাকা খাজনা দিতে হয়, কারণ 7 লাখ টাকা ঘাটতি নিয়ে সমিতির কার্যক্রমটা আরম্ভ হয়। প্রকল্পের জমি অধিগ্রহণ এবং লেকের মুখে স্লুইস গেট স্থাপন করা গেলে কৃষি উৎপাদন এবং সরকারি রাজস্ব আয় আরও বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। পারেসা খাতুন, চোখের আলো না থাকলেও মনের আলোয় পথ চলেন তিনি। নইলে অভাবের সংসারে মানসিক ভারসাম্যহীন ননদ, বুদ্ধি প্রতিবন্ধী স্বামী ও দৃষ্টি প্রতিবন্ধী 2 শিশু সন্তানকে নিয়ে কিভাবে বাঁচেন তিনি। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ভোর থেকে শুরু হয় পারেসার কাজ। স্বামীকে কাজে পাঠিয়ে নিজে নেমে পড়েন সংসারের কাজে। মনের আলোয় একাই রান্না, সন্তানদের গোসল, খাওয়ানো সহ সব কাজ করেন নিপুণ হাতে। নিজে অন্ধ, স্বামী মানসিক ভারসাম্যহীন, 2টি সন্তান, তারাও অন্ধ। এছাড়া মানসিক প্রতিবন্ধী আরেক ননদ।
তাদের জন্য দুমুঠো ভাতের চিন্তা তাকেই করতে হয়। বাচ্চাদের কিভাবে চলবে, কিভাবে খাওয়াবো করাবো, এই চিন্তা। এই মুহূর্তে আমাদের সরকারের সাহায্য দরকার। স্বামী আনিস বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মজুরি পান অর্ধেক। থাকার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে স্থানীয় প্রবাসী কয়েকজন যুবক। সম্বল বলতে কয়েকটা ছাগল আর হাঁস মুরগি। বর্তমানে যে ঘরটা আমরা করে দিয়েছি সাময়িকভাবে বসবাসের যোগ্য, কিন্তু আসলে সেটা চিরস্থায়ী না। দৃষ্টিহীন 2 সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পারেসা খাতুন। তবে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পাননি তারা। বাচ্চা দুটা প্রতিবন্ধী, তাহলে পরিবারটা সংসারটা সবই প্রতিবন্ধী। সরকারি কোনো অনুদান এরা পাইছে না, এবং চেয়ার মেম্বার এরা এদের যে দেখবে দেখার মতো কোনো রাখে না, খোঁজে রাখে না। ওর যে চাওয়া পাওয়াটা আমরা সম্পূর্ণ পূর্ণ করতে পারিনি, তাই আমি সামনে যদি আমার প্রধানমন্ত্রী আমার কাউন্সিলে কিছু দেয় তাহলে আমি যতটুকু চেষ্টা করব। এদিকে জনপ্রতিনিধিরা নাম দিলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জনপ্রতিনিধিরা যদি তাদের নাম আমাদের কাছে দেয় তাহলে আমরা যাচাই বাছাই করে তাদেরকে সর্বাত্মকভাবে সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। ইমিডিয়েটলি যাতে একটি ব্যবস্থা করে দেয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবকে জানাবো। একটু সহায়তা পেলে হয়তো কিছুটা সহজ হবে পারেসা ও তার পরিবারের পথ চলা, নয়তো এভাবেই কাটবে তাদের জীবন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে ভালো নেই সাভারের গহনা কারিগররা। করোনাকালে কাজ না থাকায় কষ্টে আছেন 7,000 কারিগর। অনেকেই ছাড়ছেন বাপ দাদার পেশা। সাভার প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুমা লিসা। উঠোন জুড়ে ছড়িয়ে আছে অলংকার তৈরির সরঞ্জাম। উজ্জ্বল আলোয় উকি দিচ্ছে আগুনের ফুলকি। গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, পায়েল ও নুপুর তৈরিতে ব্যস্ত কারিগররা। এই চিত্র সাভারের হেমায়েতপুরের ভাকুরতা গ্রামের। কয়েক পুরুষ ধরে গহনা তৈরি করছেন গ্রামের বাসিন্দারা। শুরুতে স্বর্ণের গহনা তৈরি করলেও এখন রূপা, পিতল, তামা সহ বিভিন্ন ধাতুর গহনা তৈরি করছেন কারিগররা। বর্ণিল নকশায় ফুটিয়ে তোলা হয় এক একটি গয়না। গহনা গ্রামের নেকলেস, সীতাহার, চেইন, কানের দুল, ঝুমকা, হাতের বালা, চুলের ব্যান্ড, ক্লিপ ও আংটি যাচ্ছে রাজধানীর চাঁদনী চক, নিউ মার্কেট সহ সব বড় মার্কেট ও শপিং মলে। তবে করোনাকালে ভালো নেই কারিগররা। কমই আগের থেকে, আগের অনুযায়ী একটু কম। অনেকদিন পর আর কি অল্প একটু কাজ পেয়েছি। কামের অভাবে আর কি ভাতের কষ্ট। সরকারি কোনো লোনও দেন আমগো, কোনো বড় বড় ব্যাংকের থেকে কোনো কিছু দেয় না, তো এটার লিগে আমরা খুব আছি। কত গাড়ি চালায়, অনেকে অনেক পেশায় মানে গেছে। এখন মোটামুটি ভাবে করোনার পরে একটু ঘুরে দাঁড়াইতেছে ব্যবসা। এই শিল্পকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা। আমাদের ব্যবসাটা অনেক পুরানো ব্যবসা, এটা 200-300 বছরের আগের ব্যবসা। এই ব্যবসাটা যাতে আমরা টিকে রাখতে পারি, এটার দিকে যাতে সরকার একটু দৃষ্টি রাখে। করোনার প্রথম 4 মাস বন্ধ ছিল গহনা তৈরি। এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভাকুরতার গহনা ব্যবসায়ীরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চুয়াল আলোচনা। সিরাজগঞ্জের শাহজাদপুরে 90 জেএমবির কমান্ডার সহ 4 জনের আত্মসমর্পণ। রাজধানীর উত্তরা থেকে 31টি অবিস্ফোরিত বোমা উদ্ধার। পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় ডাক্তার মামুনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে আওয়ামী লীগ, দলীয় পরিচয় ঢাল হতে পারে না বললেন ওবায়দুল কাদের। পাল্টে যাচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর, বাড়ছে রানওয়ের দৈর্ঘ্য, নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।